আজ তোমাদের শোনাচ্ছি প্রেমেন্দ্র মিত্রের পতিতপাবনের প্রতিভা। সম্প্রতি আমাদের কত বড় যে একটা ক্ষতি হয়ে গেছে তা তোমরা বোধহয় কল্পনাই করতে পারবে না। বাংলাদেশ, না বাংলাদেশ কেন, ভারতবর্ষই বা বলার দরকার কি, সমস্ত পৃথিবী যা হারিয়েছে তার তুলনাই হয় না। হারিয়েছে কথাটা ব্যবহার করা বোধহয় ঠিক হলো না, বলা উচিত বঞ্চিত হয়েছে। হ্যাঁ, সমগ্র পৃথিবী পরম সৌভাগ্য থেকে বঞ্চিত হয়েছে। আসল কথা, আমাদের দারুণ ক্ষতি হয়ে গেছে। কারণ পতিতপাবনের বাবা রেগে অগ্নিশর্মা হয়ে তার মূল্যবান খাতাটা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে সজোরে তার কান মুলে দিয়েছেন। ভাবছো একটা খাতা ছেঁড়া গেলে কি আর এমন হয়? কিছুই তাহলে জানো না। পতিতপাবনের খাতা ছিঁড়ে দেওয়া মানে আমাদের সব আশা নির্মূল করে দেওয়া। পতিতপাবনের কান মুলে দেওয়া মানে পৃথিবীর অদ্বিতীয় বৈজ্ঞানিককে মুকুলে বিনষ্ট করা। পতিতপাবন অদ্বিতীয় বৈজ্ঞানিক যে হবে এই আশাই আমরা করেছিলাম। আমরা কেন, তার বাবাও করেছিলেন। তিনি শুধু আশা করবেন কেন, নিশ্চিত জানতেন যে পতিতপাবন নিউটন, আইনস্টাইন, মেঘনাদ সাহার নাম ডুবিয়ে দেবে। কেমন করে তিনি জানলেন? জানার আশ্চর্য কি, সূর্য উঠলে কি জানতে বাকি থাকে যে দিন হয়েছে? পতিতপাবন হামাগুড়ি দিতে শিখেই অসাধারণ প্রতিভার পরিচয় দিয়েছে। হামাগুড়ি দিতে দিতে সে একদিন কঠিন এক সমস্যার সামনে উপস্থিত হয়েছিল। সমস্যাটা কালির একটা দোয়াত। আর কোনো ছেলে হলে কি করত এ সমস্যার সামনে এসে? আমরা জানি কিছুই তারা করতো না, কারণ তাদের কৌতূহলই নেই। বৈজ্ঞানিক প্রতিভার উন্মেষ তাদের ভেতর হবার নয়। তারা কালির দোয়াতকে উপেক্ষা করেই হামাগুড়ি দিয়ে চলে যেত। কিন্তু পতিতপাবন তো আর সাধারণ ছেলে নয়। সে প্রথমে দোয়াতটার সামনে থমকে বসে পড়ল, তারপর সেটাকে ভালো করে পর্যবেক্ষণ করে হাত বাড়িয়ে সেটা ধরার চেষ্টা করল। হাত ও দোয়াতের সংযোগ হতে একটু বিলম্ব হলো অবশ্য, কিন্তু শেষ পর্যন্ত একটা আঙুল দোয়াতের মধ্যে গলে গেল। পতিতপাবন তারপর সে আঙুল তুলে নিয়ে একটু ইতস্তত করে নিজের পেটে একটু বুলিয়ে দেখল এবং ফল দেখে সন্তুষ্ট হয়ে সর্বাঙ্গে সে কালি লেপন করে শেষ পর্যন্ত আঙুলটি মুখে পুরে দিল। তারপর কালির দোয়াতটা উল্টে ফেলে সে কীর্তি শেষ করেছে এমন সময় পতিতপাবনের মা দূর থেকে দেখতে পেয়ে হাঁ হাঁ করে ছুটে এসে তাকে তুলে ধরে বিরক্ত স্বরে বললেন, কীরকম আক্কেল তোমার বলো তো? ছেলেটা কালি মেখে ভূত হচ্ছে আর তুমি চুপ করে দাঁড়িয়ে দেখছো। আগেই জানিয়ে দেওয়া উচিত ছিল। পতিতপাবনের বাবা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলের অসাধারণ বৈজ্ঞানিক প্রতিভার নিদর্শন লক্ষ্য করছিলেন। লক্ষ্য করা পতিতপাবনদের বংশের ধারা। তিনি গম্ভীরভাবে বললেন, দেখব না তোমার ছেলের কি অসাধারণ প্রতিভা হবে তা জানো? মা পতিতপাবনকে কোলে তুলে নিয়ে চলে যেতে যেতে বিরক্ত মুখে বললেন, বালাই 60, ওসব 70-এর যেন হয়। যত সব অলুক্ষণে কথা শুনলে হাড় জ্বলে যায়। কিন্তু পতিতপাবনের সত্যি বয়সের সঙ্গে সঙ্গে অসাধারণ প্রতিভার উন্মেষ দেখা যেতে লাগলো। হামাগুড়ি ছেড়ে সে হাঁটতে শিখল। হাঁটতে হাঁটতে সে একদিন অদ্ভুত এক কাণ্ড করে বসল। কাণ্ডটা আর কিছু নয়, একটা শব্দ। পতিতপাবনের বাবা উচ্ছ্বসিত হয়ে স্ত্রীকে বললেন, শুনলে? কি বলল শুনলে? স্ত্রী রাগের স্বরে বললেন, আহা, এর আবার আদিক্ষেতা কিসের? কথা ফুটলে অমন কত আবল তাবল বলে। পতিতপাবনের বাবা এবার চটে উঠলেন। স্পষ্ট বলল বাবা, আর তুমি বলছো আবল তাবল? মা বললে, তা
যদি বলেই থাকে তো কি হয়েছে? কি হয়েছে? এই বয়সে এমন স্পষ্ট করে বাবা বলতে শুনেছ কাউকে? মা বিরক্ত হয়ে বললেন, আহা, কত ছেলে যে এ বয়সে গালাগাল শেখে। এবার পতিতপাবনের বাবা হতাশ মুখে, মুখের অদ্ভুত ভঙ্গি করে ঘর ছেড়ে যে বেরিয়ে গেলেন তা বোধহয় বুঝতেই পারছ। পতিতপাবন আরও বড় হয়ে ওঠার সঙ্গে আরও কত যে সব অদ্ভুত কীর্তি করতে শুরু করলো তার বিবরণ সামান্য এ গল্পে দেওয়া সম্ভব নয়। এটুকু বললেই যথেষ্ট হবে যে 2 বছর বয়সে সে গাড়িকে বলল গগ আর মুড়িকে বলল হুড়ুম। গগ বলতে পতিতপাবন যে গম ধাতুই ব্যবহার করেছে তা আবিষ্কার করলেও তার বাবা হুড়ুম যে ঠিক কী ধাতু থেকে উৎপন্ন তা খুঁজে পেয়েছিলেন কিনা তা এখনো জানা যায়নি। 5 বছর বয়সে হাতেখড়ি হবার পর পতিতপাবনের প্রতিভাকে আর ঠেকিয়ে রাখা গেল না। মাত্র 5খানা প্রথম ভাগ ছিঁড়ে 6বারের বার শুধু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবিটুকু উড়িয়ে দিয়েই সে ক্ষীয় ছাড়া স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ সমস্ত আয়ত্ত করে ফেলল। ক্ষীয়টি নিয়ে গোলযোগ হবার কারণ অবশ্য তার বাবা ও মায়ের মধ্যে মতভেদ। মা শেখালেন তাকে ক্ষীয় বলতে, বাবা শেখালেন শুদ্ধ উচ্চারণ কষ। এ দুয়ের মাঝখানে ক্ষীয় ও পতিতপাবন উভয়ের অবস্থাই একটু কাহিল অবশ্য হয়েছিল, কিন্তু তা হলেও আকাশের শশীকলা ও গাছের কাঁদির কলার মতো পতিতপাবনের বুদ্ধি দিন দিন বেড়ে যেতে লাগলো। তার বাবা বিখ্যাত সমস্ত প্রতিভাবান লোকের ছেলেবেলার গল্প খুঁজে খুঁজে পড়ে দেখলেন পতিতপাবনের সঙ্গে তাদের আশ্চর্য রকম মিল আছে। পতিতপাবন একটু পেটুক, সে যা পায় তাই খায়, যা পায় না তাও সুবিধে পেলেই চুরি করে খায়। নিউটনের বাল্যজীবনে খাদ্য সম্বন্ধে এই উদারতা যে ছিল না এমন কথা তার জীবনীতে লেখা নেই। সুতরাং এখানেই নিউটনের সঙ্গে পতিতপাবনের মিল। পতিতপাবন রেগে গেলে হাত পা ছোড়ে, দাঁত দিয়ে কাপড় ছেড়ে। গ্যালিলিওর ছেলেবেলাতেও ঠিক এই রোগ ছিল। তার ছেলেবেলার কোনো জীবনই নেই বলেই সে কথা সাধারণ লোকে জানে না। পতিতপাবন কাতুকুতু দিলেও হাসে না। শেক্সপিয়ার কিন্তু হাসতেন। শেক্সপিয়ার তো বৈজ্ঞানিক ছিলেন না। না, যেদিক দিয়েই দেখা যায় পতিতপাবনের বৈজ্ঞানিক প্রতিভা অস্বীকার করা অসম্ভব। তার বাবার যেটুকু খুঁত মনে ছিল তাও একদিন অসাধারণ এক ঘটনায় দূর হয়ে গেল। পতিতপাবনের অসামান্যতার নির্ভুল প্রমাণ তিনি সেই দিনই পেলেন। প্রতিদিন সকালে তিনি নিয়মিতভাবে একটু করে ব্যায়াম ও একটু করে পড়াশুনো করেন। দৈনিক খবরের কাগজ দিয়েই তার এ দুটি কাজ অবশ্য একসঙ্গে সারা হয়ে যায়। খবরের কাগজ বাগিয়ে ভাঁজ করে ধরতে এবং এক পৃষ্ঠা শেষ করে আরেক পৃষ্ঠা উল্টে গুছিয়ে নিতে রীতিমতো মুলার্স এক্সারসাইজের কাজ যে হয়ে যায় এ কথা আর কে না জানে। সেদিন তিনি সবেমাত্র অনেক চেষ্টার পর খবরের কাগজটি বাগিয়ে ধরেছেন। এমন সময় ভাড়ার ঘরে শোনা গেল গোলমাল। পতিতপাবনের মা উচ্চ স্বরে তাকে শাসাচ্ছেন, হতভাগা ছেলে, এই গান্ডে পিণ্ডে খেয়ে আবার চিনি চুরি করতে এসেছ। পতিতপাবনের বাবাকে এবার উঠে দেখতেই হলো ব্যাপারখানা কি। তিনি ভাড়ার ঘরে গিয়ে দাঁড়াতেই তার স্ত্রী গলার স্বর আরও চড়িয়ে দিলেন, আশকারা দিয়ে ছেলেটার মাথা যে খেলে, দেখো দেখি কাণ্ডখানা, কোথায় কুলুঙ্গির ভেতর চিনির শিশি লুকিয়ে রেখেছি। স্ত্রীর অভিযোগটা এবার পতিতপাবনের বাবার অসহ্য হলো। এগিয়ে গিয়ে তিনি পতিতের কান ধরে বললেন, কি করছিলি হতভাগা? পতিতপাবনের প্রতিভার সত্যকার পরিচয় এবার পাওয়া গেল। আনুনাসিক স্বরে সে বললে, আমি তো পিঁপড়ে দেখছিলাম। পিঁপড়ে? আঁতকে উঠে বাবা তার কান ছেড়ে দিলেন। কার কানে তিনি হাত দিয়েছিলেন? ভবিষ্যতের কোনো আইনস্টাইন বা মেঘনাদ সাহার জীবনীতে শেষে লেখা থাকবে যে তার বাবা
তার প্রথম বৈজ্ঞানিক উৎসাহ এমনি করে নিভিয়ে দিয়েছেন। পতিতপাবনের মা অবশ্য এবার ধমকে উঠলেন, পাজি, তুমি পিঁপড়ে দেখছিলে তো তোমার মুখে কেন চিনি লেগে? কিন্তু বাবা সে কথা কানে না তুলেই উৎসাহ ভরে বললেন, কোথায় পিঁপড়ে? কিরকম পিঁপড়ে? কি দেখছিলি? মুক্তকর্ণ হওয়া সত্ত্বেও পতিতপাবন একটু ভয়ে ভয়েই বলল, ওই যে চিনি চুরি করে পালাচ্ছে। দেওয়াল বেয়ে একসার পিঁপড়ে যে পতিতপাবনের মতোই চিনির শিশির সন্ধানে এসেছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই। বাবার চোখ মুখ রীতিমতো উজ্জ্বল হয়ে উঠল। দেখলে কি বলেছিলাম আমি? বলবে আবার কি? আমি অনেক দিন থেকেই জানি তোমার ছেলে আর কি হবে, বলে মা রাগ করে বেরিয়ে গেলেন। সপ্রশংসভাবে বাবা পতিতপাবনের দিকে ও পতিতপাবন সকৃতজ্ঞ দৃষ্টিতে পিঁপড়েদের দিকে চেয়ে রইল। পিপীলিকা দর্শন থেকেই পতিতপাবনের সত্যিকার বৈজ্ঞানিক জীবন শুরু হলো। তার বাবা একেবারে গোড়া থেকেই তাকে শক্ত করে গড়ে তুলতে চান। তার পর্যবেক্ষণ শক্তি এখন থেকেই বাড়িয়ে তোলা দরকার। যখন তখন পতিতপাবনের তাই ডাক পড়ে। গাছপালা, পশু পাখি, পোকামাকড় যা কিছু সুবিধা মতো সামনে পড়ে পতিতপাবনকে পর্যবেক্ষণ করতে হয়। শুধু পর্যবেক্ষণ নয়, তন্ন তন্ন করে দেখে খুঁটিয়ে সব বিবরণ ও মন্তব্য এখন থেকে লিখে রাখাও দরকার। বাবা তাই পতিতপাবনকে একটা খাতাও কিনে দিয়েছেন। এই খাতাতেই পতিতপাবনের বৈজ্ঞানিক দিগ্বিজয়ের সূত্রপাত হলো। একটা মাস কোনো রকমে কাটিয়ে আমরা একেবারে খাতা পরীক্ষার দিন গিয়ে উপস্থিত হতে পারি। পৃথিবীর অদ্বিতীয় বৈজ্ঞানিকের প্রতিভার প্রথম স্ফুরণ দেখবার স্বাদ কার না হয়। পতিতপাবনের বাবা তাই সেদিন আগ্রহ ভরে পতিতের খাতাটা খুঁজে বার করেছেন। প্রথম পাতাতেই বড় বড় অক্ষরে লেখা কাক, সঙ্গে কাকের একটা ছবিও আছে, তবে সেটা গাড়ু বা হুকোরও হতে পারে। পতিতপাবনের বাবা পড়তে আরম্ভ করলেন, কাক হিন্দুস্তানি পাখি, বাড়িতে মাছ কোটা হলেই সে কি কি বলে খোঁজ নিতে আসে এবং বাংলা জানে না বলে কা কা বলে। মা হিন্দুস্তানি জানেন না বলে তাকে তাড়িয়ে দেন। তাকে তাড়ানো উচিত নয়, কারণ রং খুব কালো হলেও তার দুটো পা আছে। মেজমামার রং তো কালো, দুটো পা আছে। মা মেজমামা আসলে তাড়িয়ে দেন না। স্ত্রীর এই ভাতাটির প্রতি বাবার বিশেষ অনুরাগ নেই। খুশি হয়েই তিনি পাতা উল্টে গেলেন। এবার গ্যাস পোস্ট। পতিতপাবন লিখেছে, গ্যাস পোস্ট সকল গাছের মধ্যে শ্রেষ্ঠ। গায়ে পাতা গজায় না বলে তাকে গাছ বলে সকলে চিনতে পারে না। মাথায় লাল পাগড়ি ও গায়ে জামা না থাকলে যেমন পাহারাওয়ালাকে চেনা যায় না, জঙ্গলে বাঘ ভালুকের অসুবিধা হবে বলে গ্যাসপোর্ট শুধু শহরেই জন্মায়। বাবা আবার পাতা উল্টে গেলেন। ছারপোকা পৃথিবীর সর্বাপেক্ষা বুদ্ধিমান জীব। ছাগল ঘাস খায়, ঘাস অপেক্ষা ছাগলের বুদ্ধি অনেক বেশি। মানুষ ছাগল খায়, ছাগলের তুলনায় অধিকাংশ মানুষের বুদ্ধি বেশি। ছারপোকা মানুষ খায়, অর্থাৎ তার রক্ত খায়, সেই জন্য তার বুদ্ধি সব থেকে বেশি। তাদের ধরা শক্ত, ধরলেও মারা শক্ত, কারণ তারা এমন দুর্গন্ধ ছাড়ে। তারপর আরশোলা। আরশোলার প্রতি আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। এদেশে আরশোলা না থাকলে জুতা এত সস্তা হতো না। চীন দেশে আরশোলা নাই, চীনারা সব খেয়ে ফেলেছে। আরশোলার খোঁজে এদেশে এসে চীনারা তাই জুতো তৈরি করে।
আর আমরা 5 টাকার জিনিস 5 শিকেতে পাই। পতিতপাবনের বাবার মাথা একটু ঘুরছিল। এত বড় প্রতিভার পরিচয়ের সামনে ঘোরা একটু স্বাভাবিক। হঠাৎ পাতা উল্টে তার চক্ষু একেবারে স্থির হয়ে গেল। পাতার উপরে লেখা বাবা। বাবাকে কোন প্রকার জীব বলা উচিত আমি ঠিক জানি না। বাবাকে জিজ্ঞাসা করলে হয়তো তিনি লজ্জা পাবেন। তিনি বোধহয় ঠিক জানেন না, মাও জানেন না। মা তো তাই বলেন, তুমি কি বলো তো, দুনিয়ায় যদি তোমার জোড়া থাকে। মা কিন্তু আমাদের জলালা রাম ভকতকে দেখেননি। তার গোঁফ পুরো বাবার মতো, তবে গায়ে জামা নেই আর মাথায় টাক আছে, তাই তার বুদ্ধিও বাবার চেয়ে বেশি। মা বলেন বাবাকে সব দোকানদারেরা ঠকায়, রাম ভকত কিন্তু আমাদের ঠকায়। 2 পয়সার লজেন্সিস আনতে বললে 1.5 পয়সায় আনে। বাবার মাথায় টাক না পড়লে আর বুদ্ধি হবে না। পতিতপাবনের বাবা আর পড়তে পারলেন না। খাতাটা 2 হাতে ছিঁড়ে ফেলে একেবারে আগুন হয়ে ডাকলেন, পতিত! এরপর কি হলো তা তোমরা অনুমান করতেই পারো। বাংলাদেশ কেন, ভারতবর্ষ কেন, পৃথিবীর শ্রেষ্ঠ বৈজ্ঞানিক প্রতিভা এমনি করেই মুকুলে বিনষ্ট হয়ে গেল।